আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার কথা শুনবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এই মুহূর্তে যারা শুনছেন, পরবর্তীতে যারা শুনবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা। ৫ই অগাস্ট চলে গেল। আমাদের স্বপ্নের জুলাই মাস চলে গেল। পরিবর্তন চেয়ে আমরা যে জুলাই তৈরি করেছিলাম, সে জুলাই চলে গেল। বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা আবার সক্রিয় হচ্ছেন। দিল্লিতে তিনি ৫ তারিখে এক সংবাদ সম্মেলনে এসেছিলেন এবং সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দিয়েছিলেন। রাজনীতি জিনিসটা আসলে কি? রাজনীতি জিনিসটা হচ্ছে ক্ষমতা কেন্দ্রিক রাজার নীতি। রাজা ক্ষমতায় থাকতে যা যা কিছু করা দরকার সব কিছুই করবে। সেটা হচ্ছে প্রাচীন কাল থেকে হয়ে আসছে। কিছু প্রজাকেন্দ্রিক রাজা ছিল, কিন্তু তারা টিকতে পারেনি। সুতরাং রাজনীতি যারা করে, ক্ষমতায় যারা টিকে থাকে, তারা ক্ষমতায় থাকার জন্য তারা প্রজাকেন্দ্রিক কোনো কিছু করবে না, তারা ক্ষমতাকেন্দ্রিক সব কিছু করবে। এবং ক্ষমতাকেন্দ্রিক সব কিছু করতে গিয়ে তারা যেটা করে সেটা হচ্ছে বাংলাদেশে পারিপার্শ্বিক সামাজিক অবস্থাটা দেখে। বাংলাদেশের সমাজে কি শিক্ষিত লোকদের কোথাও প্রাধান্য দেখেন? দেখেন না তো। কাদেরকে দেখেন? মাদকসেবী, চোরাচালানি, সিন্ডিকেট বাণিজ্য করে, লুটেরা, ব্যাংক ডাকাত, এদেরকেই দেখতে পাবেন। বাংলাদেশের সমাজে প্রাধান্য বিস্তার করে আলিবাবা ৪০ চোরদের মতো করে। তাহলে বাংলাদেশের সমাজে শিক্ষিত লোকের কোনো স্থান হবে না। বাংলাদেশের রাজনীতির যে চক্র, সেটাতে আমরা সেটাই দেখতে পেয়েছি। আপনারা নিশ্চয়ই এটা দেখেছেন। ৫ই অগাস্টে একটা ভিডিও মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে তৈরি করা হয়েছে, যেখানে তারেক রহমানকে ৫ই অগাস্টের যে আন্দোলন, সে আন্দোলনের এক দফা যে দাবি, সে দাবির ঘোষক হিসাবে তাকে বর্ণনা করা হয়েছে। এখন আমরা ইউনূসকে বলতে শুনেছি যে কারো অর্জন অন্য কেউ চুরি করে নিয়ে যাবে। বাংলাদেশের সমাজে সেটাই হয়। যেমন স্বাধীনতার আগে ৭১-এ আমরা দেখেছি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের জন্য জেল জুলুম যা কিছু করার কথা ছিল, সেটা শেখ মুজিবুর রহমান করেছিল। স্বাধীনতার ঘোষণা পাঠটা করেছিল হচ্ছে বাংলাদেশের সামরিক বাহিনীর, পাকিস্তান সামরিক বাহিনীর একজন মেজর, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এখন অনেক মাস বছর ধরে মাটি কেটে জায়গাটা পরিষ্কার করেছিল শেখ মুজিবুর রহমান, কিন্তু স্বাধীনতার ঘোষণার কৃতিত্বটা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দেওয়া হয়। এখন একই রকম যদি আমরা ইতিহাস দেখি, তাহলে এটাও বলতে পারি যে ১৭ বছর আন্দোলন সংগ্রাম করেছে বিএনপি, কিন্তু সফলতার সেটা হচ্ছে কি ছাত্রদের আন্দোলনের মধ্য দিয়ে হয়েছে। যদিও এখানে বিএনপির বর্ণনা হচ্ছে ১৭ বছর আন্দোলন সংগ্রাম করে মাটি নরম করেছিলাম আমরা, সেটা অন্য কেউ এখন চুরি করে নিয়ে যাচ্ছে। আমাদের স্পিকার হাফিজ মনে হয় কোনো একটা জায়গায় সাক্ষাৎকারে বলেছিলেন, বিএনপি আরো অনেক বছর সংগ্রাম করলেও ছাত্ররা মাঠে না নামলে সফলতা আসতো না। রুহুল কবির রিজভী, মির্জা ফখরুলদেরকে বলতে শুনেছি ছাত্রদেরকে ধন্যবাদ দিতে। ৫ই অগাস্টের আগে রুহুল কবির রিজভী অথবা মির্জা ফখরুলকে বলতে শুনেছি তারা এই আন্দোলনের সাথে সক্রিয় না, একাত্ম না। তারা এই আন্দোলন দিয়ে সরকার পতন হবে সেটা তারা বিশ্বাস করেনি। যদিও আমরা নানা রকমের অডিও ভিডিও লিঙ্ক দেখেছি, যেখানে তারেক রহমান নানা জায়গাতে ফোন দিচ্ছেন, উদ্বুদ্ধ করছেন। এখন আমরা দেখেছিলাম ৩রা আগস্টে শহীদ মিনারে নাহিদ ইসলাম এক দফা ঘোষণা করতে। আমরা
সেটাকেই ধরে নিতে পারি যে এক দফার ঘোষকটা, যেটা ৭১ সালের মতো এখন যেহেতু আর যোগাযোগে তেমন করে কোনো রকম বাধা নাই, তারেক রহমান যেহেতু কোনো বিপদেও ছিলেন না, সুতরাং তারেক রহমান যেহেতু এক দফার ঘোষণা দেননি, সুতরাং এখানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় যে জিনিসটা দিয়েছে সেটাকে আমরা সত্যের বা ইতিহাসের বিকৃতি হিসাবেই ধরে নিতে পারি বলে মনে করি। কারণ তারেক রহমান ঘোষণাটা দেননি কেন? তারেক রহমান অর্গানাইজ করতে পেরেছেন, ঠিক আছে, যেমন করে ৭১ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঘোষণা দিয়েছিলেন, কিন্তু অর্গানাইজেশনটা করেছিলেন শেখ মুজিবুর রহমান বা তার দল আওয়ামী লীগ। সুতরাং আমরা দেখতে পাচ্ছি একই জিনিস এখানে পুনরাবৃত্তি হচ্ছে। এখন পরাজয়ে ডরে নাবির শেখ হাসিনা যে দিল্লিতে আবির্ভূত হলেন সংবাদ সম্মেলনে, তিনি কি নিয়ে আবির্ভূত হয়েছেন? তিনি তার গল্প কিন্তু তিনি তৈরি করেছেন। আমি বারবার বলেছি, বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমান যত বেশি ব্যর্থ হবে তত বেশি শেখ হাসিনার বাংলাদেশে আসার পথটা সুগম হবে। বাংলাদেশের শাসনতন্ত্রে চোর ডাকাত বদমাশদের যে আধিপত্য দেখা যায়, সেটা তারেক রহমানকে সফলতা দেবে বলে আমাদের মনে হয় না। সুতরাং আমরা একটা জিনিস প্রেডিক্ট করে রাখতে পারি, সামনের বাংলাদেশের রাজনীতি সংঘাত কেন্দ্রিক হবে। কেন? চোর ডাকাত বদমাশদেরকে যেহেতু ক্ষমতায়িত করা হয়েছে, মন্ত্রী এমপি করে, সংসদ সদস্য করে, সরকারের নানা জায়গাতে বসিয়ে, সুতরাং সেই চোর ডাকাত বদমাশ কেন্দ্রিক আলিবাবা কেন্দ্রিক যে শাসন, সে আলিবাবা কেন্দ্রিক শাসন মানে চোরের থেকে বড় চোর হতে হবে এখন, যদি সেই চোরদেরকে সরিয়ে দিতে হয়। যেমন আওয়ামী লীগের সময় বড় বড় সন্ত্রাসীরা, বড় বড় চোররা সারা বাংলাদেশ 17 বছর শাসন করেছে। এখন তারেক রহমান এসে নতুন করে একটা চোরতান্ত্রিক শাসন তৈরি করছেন। তিনি সৎ লোকদের, যোগ্য লোকদের কোথাও কোনো প্রাধান্য দিচ্ছেন না। এমনকি নির্বাচনী ব্যবস্থা কলুষিত হয়েছে, ইঞ্জিনিয়ারিংয়ে নির্বাচন হয়েছে, যেখানে মনোনয়নে যোগ্যদেরকে চিন্তাই করা হয়নি, যা তার যেটা মনে হয়েছে সেটাই তিনি দিয়েছেন। সুতরাং বাংলাদেশের রাজনীতি দিন দিন কলুষিত হচ্ছে। এখন চোর ডাকাত বদমাশ কেন্দ্রিক শাসনে আরও বড় চোর, আরও বড় বদমাশ, আরও বড় প্রতারক, আরও বড় সন্ত্রাসী, আরও বড় মাদক পাচারকারী যদি না হয়, তাহলে তারেক রহমানকে ফেলানো যাবে না। সুতরাং তারেক রহমানের এখন একটাই কাজ, সেটা হচ্ছে সৎ এবং যোগ্য লোকের শাসন না। তারেক রহমানের এখন একটাই কাজ, সেটা হচ্ছে কত বড় চোর ডাকাত বদমাশদেরকে দিয়ে সে তার শাসনতন্ত্র পরিচালনা করতে পারে। 24শে জুলাই পরবর্তী আমরা তারেক রহমানের কাছ থেকে অথবা তার দলের কাছ থেকে সংস্কার নিয়ে, জুলাই সনদ নিয়ে, ইউনূসের 2 বছরের শাসন আমলে যেই নানা রকমের কমিশনগুলো হয়েছে, সেগুলো সংস্কার বাস্তবায়নে যে কথাগুলো শুনেছি, সেগুলো আমাদেরকে একটা দিকেই ইঙ্গিত করে, সেটা হচ্ছে রাজা তার ক্ষমতা পাকাপোক্ত করতে চাচ্ছে। রাজা প্রজাদের কোনো কথা চিন্তা করছে না। সেই জন্যই তেলের সংকট দেখা দিচ্ছে, গ্যাসের সংকট দেখা দিচ্ছে, বিদ্যুৎ এখন যায় না, বিদ্যুৎ এখন আসে না। বিদ্যুৎ আগে যে চলে আসতো, এখন বিদ্যুৎ আসে না। গ্রামের দিকে এখন নাকি সে অবস্থা তৈরি হয়েছে। বিদ্যুতের এমন ভৌতিক বিল হয়েছে যে এখন 500 টাকা বিল আসতো, এখন অনেকের বিল নাকি সে 5000 টাকা বিল হয়ে যাচ্ছে। মিজানুর রহমান, তাজহারি এরা সবাই মোটামুটি এটা নিয়ে কথা বলতেছে। এখন এই অবস্থায় তারেক রহমান সরকার যত বেশি ব্যর্থ হতে থাকবে, শেখ হাসিনার বাংলাদেশে আসার পথটা তত সুগম হতে থাকবে। কেন? প্রচারণা দিয়ে খুব বেশি কিছু তো হবে না। মানুষ দেখতে চায় তার জীবন যাপনের পথটা কত সহজ করতে পেরেছে। তারেক রহমান 17 বছর ধরে লন্ডন থেকে আন্দোলন সংগ্রাম পরিচালনা করেছিলেন, অধ্যবসায় পরিচালনা করেছিলেন। যে কোনো সফলতার মূলে আছে অধ্যবসায়। তারেক রহমানের রাজনীতিতে যে সফলতা, সেটা তিনি অধ্যবসায় করে গিয়েছেন। ছাত্রদের আন্দোলনের উপর ভর করে তিনি ক্ষমতায় এসেছেন এবং বাংলাদেশের অবিসংবাদিত নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। তিনি যদি সেই চোরে থেকে বড় চোর কেন্দ্রিক শাসন ব্যবস্থা তৈরি করতে থাকেন, রাজতন্ত্র তৈরি করতে থাকেন, ক্ষমতার হাতকে পাকাপোক্ত করার চেষ্টা করতে থাকেন, তাহলে বাংলাদেশের জুলাইতে যেই ছাত্র জনতা রক্ত দিয়েছিল, সে রক্তের অর্জনটা কিছুই হবে না। সেটাই আমরা এনসিপির মুখ থেকে শুনতে পাই, সেটাই আমরা জামাতের কাছ থেকে শুনতে পাই। আমরা দেখতে পাই এক দল অন্য দলের সাথে প্রতারণা দিচ্ছে। জুলাই কেন্দ্রিক যে আন্দোলনের উদ্দেশ্যটা ছিল, সেই উদ্দেশ্যে কেউ ঠিক থাকছে না। যেটা বলছিলাম, পরাজয়ে ডরে নাবির, অধ্যবসায় হচ্ছে সফলতার মূল। এখন শেখ হাসিনা রাজনীতিতে সক্রিয় হচ্ছেন। দিল্লিতে
তিনি 2 বছর পরে প্রথমবারের মতো ভিডিওতে আবির্ভূত হয়েছেন, মানে সম্মুখে দেখা গিয়েছে তাকে। আমাদের এতদিনের যেই নানা গুজব তুজব ছিল, শেখ হাসিনার ক্যান্সার হয়েছে, মারা গিয়েছেন, এটা হয়েছে ওটা হয়েছে, সেগুলা মোটামুটিভাবে চাপা পড়ে গেল। এখন অধ্যবসায় থেকে আমরা দেখতে পেয়েছি মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন, তিনি প্রথমবার নির্বাচন করেছিলেন, হেরে গিয়েছিলেন। তার জীবনে অনেক অনেক ব্যর্থতা ছিল, অনেক লম্বা ছিলেন, নানা জায়গাতে অনেকবার ব্যর্থ হওয়ার পরে তিনি কিন্তু আমেরিকার রাষ্ট্রপতি হয়েছিলেন। একই রকম করে শেখ মুজিবুর রহমান অনেক বছর ধরে কিন্তু বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য পাকিস্তানের সাথে সংগ্রাম করেছিলেন। পরবর্তীতে 71 সালে তিনি বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। এখন অনেকেই বলতে পারেন পাকিস্তানের সাথে থাকলেই তো ভালো হতো। হ্যাঁ, ভালো হতো, কিন্তু এখন স্বাধীন দেশ হিসেবে অনেকেই যেভাবে রাজার হালে আছে, তখন সেটা থাকতে পারতো না। বেশি পাকিস্তানের প্রেসিডেন্ট একজনই থাকতো, পাকিস্তানের প্রধানমন্ত্রী একজনই থাকতো, দুজন তো হতে পারতো না। সুতরাং যারা এখন বাংলাদেশের সর্বোত্তম সুযোগ সুবিধা ভোগ করছে, তারা আর সেটা হতে পারতো না। তারেক রহমান 17 বছর লন্ডনে অনেক রকম চেষ্টা সাধনা করেছে। ব্রিগেডিয়ার ইব্রাহিমের সাথে তার যে ফোন আলাপ, সেটা আমরা শুনেছি, আপনি আমার হাতকে শক্তিশালী করুন, আপনাদের ভোটের অধিকার আমি ফিরিয়ে দিতে চাই, আমি ক্ষমতায় গেলে আপনি দেখেন আপনাকে কীভাবে পুরস্কৃত করি, এরকম নানা কিছু তো আমরা শুনেছি। এখন আমরা দেখতে পাই যেই কুমড়া সেই লাউ, পরিবর্তনের কোনো কিছুই আমরা দেখতে পাই না। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি দেখতে পাই, জ্বালানি তেলের সংকট দেখতে পাই, বিদ্যুতের দাম বেড়ে যাওয়া দেখতে পাই, মূল্যস্ফীতি মুদ্রাস্ফীতি দেখতে পাই, কর্মসংস্থানের কোনো ব্যবস্থা দেখতে পাই না, বিদেশি বিনিয়োগের কোনো অবস্থা দেখতে পাই না, রাজনৈতিক অস্থিরতার ইঙ্গিত দেখতে পাই, শাসনতন্ত্রে নেতৃস্থানীয় জায়গাগুলোতে দেখতে পাই চোর ডাকাত বদমাশদের আধিপত্য। সুতরাং বাংলাদেশ ভালো দিকে তো যাচ্ছে না। 24 জুলাই পরবর্তী যে নতুন বাংলাদেশ আমাদের দেখার আশা ছিল, আমরা সেই বাংলাদেশ দেখতে পাচ্ছি না। আমরা যে কথাগুলো বলেছি, কোন কথার সাথে দ্বিমত পোষণ করেন জানাতে পারেন। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।